বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক। বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকের রাজনীতি করতে দেব না। সারা বাংলাদেশ এক প্রাণ হয়ে আমরা এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি সবাইকে বলি, আজকে অনেকেই বলেন যে এই বিপ্লবের আন্দোলনের এই লড়াইয়ের ক্রেডিটকে আমি বিপ্লবের সময় থেকেই বলতাম যে যেদিন খোদা তাআলার রহম হবে সেদিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারবো। খোদা তাআলা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয়, আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য, নিজেদের মধ্যে অনেক মারামারি, বিভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস এ সমস্ত এসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকেই আশ্বস্ত করি যে বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়। আমরা দেশ কোনো প্রাণী নয়, কোনো সপ্রাণ সত্তা না। দেশ মানুষকে দিয়ে তৈরি। দেশটা কম্পিউটারের মতো। কম্পিউটারকে যেমন প্রোগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয়, কাউকে কিবোর্ডে কিছু লিখতে হয়, দেশটাও ঠিক সেরকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রোগ্রাম করব, দেশ সেভাবেই চলবে। দেশকে আমরা যেদিকে চালিয়ে নিতে চাই, দেশ সেদিকে যাবে। আমরা কোন দিকে চালাতে চাই এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে। কিন্তু কয়েকটা ব্যাপারে আমি যখন অ্যাক্টিভিজম করি, আমার অ্যাক্টিভিজমে দেখবেন যে আমি ইলিয়াস, আমি কনক, এই তিনজন একসাথে একটা কথা বলি। তো আমাদের এই যে ঐক্য, এই ঐক্যের বেসিসটা কি? আমরা কোন ইলিয়াসের সাথে আমার অনেক বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে, কনকের সাথে আবার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আছেও, কিন্তু তিনটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এক নাম্বার হচ্ছে আমরা যেই তিনটা বিষয়ে আমরা একসাথে কাজ করি, একসাথে অ্যাক্টিভিজম করি। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনারা, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়, আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা প্রত্যাশা থেকে, এটা শত্রুতা থেকে না। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। আমরা তিনটা জিনিসে আমরা একমত। আমরা নাম্বার 1, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালীকের রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার 3, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, যত অ্যাক্টিভিজম এই তিনটা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। আমাদের কাজের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস এই তিনটা, খুবই সিম্পল। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করেছি, সবাই মিলে এক প্রাণ হয়ে লড়াই করেছি। সেই ঐক্যটা আবার সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব ন্যূনতম কিছুর ভিত্তিতে আমরা আমাদের সেই ঐক্য, সেই মহান ঐক্যটাকে যেন আমরা আবার কামিয়াব করতে পারি। আমাদের সবার পথ আলাদা, আমরা সবাই জানি। আমরা সবার পথ আলাদা না হলে আমাদের সবার আলাদা রাজনীতি থাকতো না, আমরা আলাদা দল হতাম না। কিন্তু একটা জায়গায় যদি আমরা এক হতে পারি, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। বাংলাদেশ শুধু সন্ধিক্ষণে না, একটা নতুন বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণে না, বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাওয়ার সন্ধিক্ষণেও বটে। এই জায়গায় আমরা এক প্রাণ হয়ে, আমরা একটি রাজনৈতিক ঐক্যের শক্তি হয়ে বাংলাদেশপন্থী রাজনীতি নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি আমরা এই তিনটা সামান্য প্রশ্নে এক হতে না পারি, তাহলে বাংলাদেশ এগোবে না। এই তিনটাই ছিল অগাস্ট বিপ্লবের মূল প্রাণ। আমরা যত দফাই বলি, যত কিছুই বলি না কেন, এই তিনটা জিনিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ফাইনালি এইখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, এবং আমি বিশ্বাস করি এখানে জামাত ইসলাম, আমি এখানে মঞ্জু ভাইকেও দেখলাম,
সব কয়টা ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল এখানে আছেন, সবাইকেই আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশের ফ্যাসি বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জেহাদি ভূমিকা যারা পালন করেছিল, রাজপথে যারা সবচেয়ে বেশি সাহস নিয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, তারা খুব সাধারণ মানুষ। এবং এর ভেতরে সবচেয়ে বেশি লড়াই করেছিল, রক্ত দিয়েছিল, জোশ নিয়ে, বিপ্লবী জোশ নিয়ে দাঁড়িয়েছিল বুলেটের সামনে। এরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং খুব সাধারণ, আমি বলবো এরা মাদ্রাসার ছাত্ররা। এবং এরা কখনো স্টেক দাবি করেনি। এরা জানতো যে হাসিনার শাসন যদি টিকে থাকে তাহলে বাংলাদেশে এমনকি তার ধর্ম পালন করাটাও অসম্ভব হয়ে যাবে। এই জন্যেই তারা এরকম জোশ নিয়ে টিকেছিল, এরকম জোশ নিয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি না, খুবই সাধারণ মানুষ। তারপরে তারা আবার ফিরে গেছে তাদের জায়গায়। আমি সবাইকে আহ্বান করব, ওনাদের কথাটা স্মরণ রাখবেন, ওনাদের আত্মত্যাগটা স্মরণ রাখবেন, ওনাদের লড়াইটা স্মরণ রাখবেন, এবং আমাদের বিপ্লবের এই ইসলামী চেতনা যেটা আমাদের ভেতরে ছিল, ওনাদেরকে অ্যাকনলেজ করবেন। আমাকে অনেকে রিচ করেন, আমাকে অনেকে অনেক কিছু বলেন, এবং অনেকে খুব হতাশার কথা বলেন, কারণ ওনাদের বলার জন্য কেউ তো নাই, ওনাদের কথা তো কেউ বলে না। আজকে ইভেন প্রফেসর ইউনূসের সরকারকেও আমি বলবো যে আপনারা, আমি জানি না আপনারা কথা শোনেন কিনা সাধারণ মানুষের, আপনারা কথায় কথায় ইনক্লুসিভনেসের কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগ কথায় কথায় সেকুলারিজমের কথা বলতো, ধর্মনিরপেক্ষতার কথা বলতো। ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম তো খারাপ কিছু না, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এটাকে সন্দেহ করতো কেন জানেন? কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটার মধ্যেই তো ছিল সাম্যের বাইরে ধর্মনিরপেক্ষতা কেন লাগবে? সাধারণ মানুষ এটা তার কমন সেন্স দিয়ে প্রশ্ন করত। তারা বুঝতে এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাকে আমার ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে। আসলে তো তাই ছিল। আদারওয়াইজ যদি আমি সাম্যের মতো একটা আদর্শকে আমি আমার রাষ্ট্রের আদর্শ বলে গ্রহণ করি, তাহলে আলাদা করে ধর্ম নিরপেক্ষতা বলার দরকার পড়ে না। তো তাহলে দরকার পড়লো কেন? এটা সাধারণ মানুষ বুঝতো তার কমন সেন্স দিয়ে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আজকেও সাধারণ মানুষ ইনক্লুসিভনেস এই কথাটাকে ভয় পায়। আপনারা ওনাদের ভয়টাকে, ওনাদের আশঙ্কাটাকে আমলে নেন। দরকার নাই, এই টার্মটা ইউজ করার দরকার নাই, একদমই দরকার নেই। এবং আপনাদেরকে আমি বলছি, যদি আপনারা এটা ইউজ করা কন্টিনিউ করেন, আমাদেরকে এর বিরুদ্ধে বলতে হবে, শক্তভাবে দাঁড়াতে হবে। একটা ডিজাস্টার হওয়ার আগে আমরা এটাকে থামিয়ে দিই। আমাকে বলতে পারেন আপনি একটা শব্দ নিয়ে কেন এত কামড়াকামড়ি? শব্দ, ভাষা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। শব্দ ভাষাই চেতনা, শব্দ ভাষাই রাজনীতি, এগুলোই রাজনীতিতে ট্রান্সলেটেড হয়। তাই আমাদের রাজনীতিতে শব্দ ব্যবহার করার সময়, আমাদের রাষ্ট্র গঠনে শব্দ ব্যবহার করার সময় খুবই সতর্ক হতে হবে। আমাদের চোখের সামনে একটা এক্সাম্পল আছে, এই সেকুলারিজম নিয়ে আমাদের দেশে কি বিশাল একটা ঝামেলা হয়ে গেল, রক্তারক্তি হয়ে গেল। আমরা যেন আবার সেই একই জিনিস আবার পুনরাবৃত্তি না করি। একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতে করতে, একই জিনিস যদি করে আমরা একই ভিন্ন আশা করি, তাহলে তো হবে না, এটা স্টুপিডিটি।